মা, আমায় ডেকেছো? হ্যাঁ বাবা, এদিকে এসো। বাপ রে, এত ছবি কার? তোমার বিবাহের জন্য পাত্রী পছন্দ করছি বাবা। মা, আবার তুমি এসব নিয়ে? না বাবা, আমি তোমাকে বিব্রত করতে চাই না। তুমি শুধু এর মধ্যে থেকে একটি পাত্রী পছন্দ করে দাও। কি হলো বাবা? বাহ, এ তো আমাদের পাশের রাজ্যের রাজকন্যা সোনালি। ঠিক আছে বাবা, আমি আজকেই দুধ পাঠাচ্ছি। কি হলো সোনালি মা, কিছু বলো। বেশ, আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে সোনার পাখি এনে দিতে হবে। সে তো সোনার একটা গড়িয়ে দেওয়াই যায়। না না বাবা, এ পাখি সোনার হলেও জীবন্ত। বেশ, আমি তবে তোমার কথা মতো পত্র লিখে দিই। কিন্তু কোথায় পাওয়া যায় এই সোনার পাখি? রাজকুমার, সে এক ভয়ঙ্কর স্থান। কোথায় মন্ত্রী, বলো আমায়। দেখো রাজকুমার, সেই সোনার পাখি আছে উত্তরের বরেন্দ্র জঙ্গলের গুহায় তারেন্দ্র রাক্ষসীর কাছে। সেই জঙ্গল যেমন ভয়ঙ্কর, সেই রাক্ষসীও অতি ভয়ঙ্কর। সে পশু থেকে মানুষ কাউকে ছাড়ে না। বেশ, আমি যাব। সে কি কথা? না না, রাজকুমারীর তো আর অভাব নেই বাবা। না মা, আমার তাকে ভালো লেগেছে, আর তার জন্য আমি সব করতে পারবো। বেশ, আমি তবে আয়োজন করছি। না মন্ত্রী, আমি একাই যাব। কাল ভোরে যাত্রা করব চিতুকে নিয়ে। বাপ রে, বেশ গভীর জঙ্গল। না, ঘোড়া নিয়ে কিছুতেই এই গভীর জঙ্গলে ঢোকা যাবে না। তুই বরং এখানে থাক, বুঝলি চিতু? আমি ফিরে আসব। কে কে আসে? কার গন্ধ? মানুষের গন্ধ। জীবন্ত মানুষ। একই, তুই কে? কেন এসেছিস এখানে? প্রাণের মায়া নেই বুঝি? আমি আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি শুধু সোনার পাখি চাই। সোনার পাখি? হা 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 হা। দয়া করে আমাকে সোনার পাখি দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? যা চাইবো তাই দিবি? হ্যাঁ, দেব। তাহলে আমায় কালো নেকড়ে এনে দে, দেখি তোর কত ক্ষমতা। নেকড়ে? কোথায় পাওয়া যায় সেই নেকড়ে? ওই যে দেখছিস জঙ্গল, ওই জঙ্গল হচ্ছে উত্তর বরেন্দ্রের সব থেকে গহীন জঙ্গল। সেখানেই আছে এক কালো জ্যান্ত নেকড়ে। পারবি তাকে ধরে আনতে? পারবো, পারবো, আমাকে পারতেই হবে। মনে রাখিস, না পারলে কিন্তু আমি তোকে ধরে আমার মুখে গিলবো। বেশ বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। যা যা যা, নিয়ে আয় কালো নেকড়ে। সেই নেকড়ে পেলে আমার ক্ষমতা আরো বেড়ে যাবে। বাপরে, এদিকে জঙ্গল তো আরো গভীর। এমন গভীর জঙ্গলে শিকার করতে আসাও সম্ভব নয়। এই জঙ্গলে কোনোদিন কোনো মানুষ এসেছেই বলে তো মনে হচ্ছে না। বাপরে, এবার মনে হয় মাটির দিকেও দৃষ্টি রাখতে হবে। আর সাথে কোনো অবহেলা জন্তুর যেন ক্ষতি না হয় সেটাও দেখতে হবে। এই যা যা, হুশ হুশ, যা যা। কি কামড়াচ্ছে আবার? পিঁপড়া। আরে, চলে গেছে। ওটা 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 কি নড়ছে? না না, তোমাকে ছাড়লে আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবো না। আমি তোমাকে তাড়ানো রাক্ষসীর কাছে নিয়ে যাব। হ্যাঁ, তাড়ানো রাক্ষসী, তাড়ানো রাক্ষসী আমাকে খেয়ে ফেলবে। আমার বাচ্চা দুটো তখন কি হবে? হ্যাঁ। জানি না, বাচ্চা দুটো বড় কষ্ট পাচ্ছে। না না না, সন্তানের কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে যাওয়া ঠিক নয়। এ অন্যায়। তাহলে সোনালি পাখি আমার আর পাওয়া হলো না, আর সোনালিকেও। সোনালি, কে সোনালি? আমার ভালোবাসা। সোনার পাখি না পেলে সোনালি আমাকে বিয়ে করবে না। হ্যাঁ, শোনো, আমাকে নিয়ে যাও, কিন্তু আমাকে এমনভাবে ফাঁস দাও যাতে আমি পালিয়ে আসতে পারি।
তোরা কিন্তু সাবধানে থাকিস। আমি আবার ফিরে আসবো। চলো রাজকুমার। বেশ বাচ্চারা, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের মাকে ফেরত দেবই। সে কি নেকড়েকে ধরতে পারবে? হ্যাঁ, কখন আসবে সে? আসছে, আসছে সে। এই নাও তোমার কালো নেকড়ে, এবার আমাকে সোনার পাখি দাও। এই নে, কিন্তু খবরদার এইটা যেন না ভাগে। আহ আহ আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চারা অপেক্ষা করছে। আমাকে ছেড়ে দাও। আহ আহ এই রে, দড়ি তো চেপে ধরছে। না না, ওর বাচ্চারা কষ্ট পাবে। না না, কিছুতেই আমি এই কালো নেকড়ের কোনো ক্ষতি হতে দেব না। রাক্ষসী, ওকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেব? এতদিনের স্বপ্ন আমার এই কালো নেকড়ে, ওকে খেলে আমি অমর হব। হি, হা, 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 হা। আমি ওর সন্তানদের কথা দিয়েছিলাম যে আমি ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দেব। বেশ, তাহলে কথা মতো তোকেই খাই। বেশ, আমি রাজি। তাহলে প্রথমে তুই, আর তারপর কালো নেকড়ে। রাজকুমার, রাজকুমার তুমি পালিয়ে যাও। না না, তা হয় না নেকড়ে, তুমি পালাও। আহা, তুমি বুঝছো না কেন? না না, প্রথমে নেকড়ে আর তারপর রাজপুত্র। তুমি সত্যি সত্যি একটা রাক্ষসী, আমাদের দুজনকে শেষ করতে চাও? হ্যাঁ, তবে রে। আহ, আহ, আমি মরবো না, আমি মরবো না। যেদিন ওই পাখি আবার জোরে লাগবে, সেদিন আমি প্রাচীর ভেদ করে আবার বেরিয়ে আসবো। কি তুমি রাজকুমারীকে পাখি দিবে না? তোমার কাছ থেকে যে রাজকুমারী পাখি চেয়েছিল। হ্যাঁ দেব, কিন্তু রাজকুমারী তো এটা বলেনি যে সোনার পাখি তার সম্পূর্ণ লাগবে নাকি অর্ধেক। সে শুধু সোনার পাখি চেয়েছিল, তাই এর অর্ধেক আমি তাকে দেব। ঠিক ঠিক, দুটুকরো না জুড়লে রাক্ষসী আর কোনোদিন পাতাল থেকে মুক্তি পাবে না। আমি যাই যাই, আমার বাচ্চারা অপেক্ষা করছে। আমিও যাই। আরে, এটা তো অর্ধেক। কারণ তুমি তো আমার অর্ধাঙ্গিনী হবে। তাহলে এবার বিবাহের দিন স্থির করুন মহারাজ। কি মা সোনালি, এবারে এবারে বিবাহের দিন ঠিক করি? হ্যাঁ বাবা। এই কে রে? কে এখানে? আর কে এভাবে কান্না করছে? আমি কিন্তু কাউকে একটা টাকাও দিতে পারবো না। হ্যাঁ, আজকাল আমি নিজেই মদ খাওয়ার টাকা পাচ্ছি না, আবার কিনা কান্না করছিস? চুপ চুপ বলছি। আরে আরে, আশেপাশে তো কেউই নেই, শুধু দুটো তরমুজ দেখতে পাচ্ছি। তবে কি তরমুজ কান্না করছে? আরে, তরমুজের আবার কি হয়েছে? একবার গিয়ে দেখি তো। এগিয়ে কি তরমুজ বাবু, তুমি এভাবে কান্না করছো কেন? বলো তো, কি হয়েছে তোমার? কি কাণ্ড রে বাবা, তোদের তো আমি জল থেকেই তুলে নিয়ে এলাম, তবুও তোরা কেন এভাবে কান্না করছিস বলতো? তোরা কি এবার কান্না থামাবি, নাকি আমি তোদেরকে মেরে কান্না থামাবো? হ্যাঁ? এসব কথা বলে মাতাল দীনেশ নেশার ঘরে একটা লাঠি নেয় আর তরমুজ দুটোকে আঘাত করে, আর ঠিক তখনই তরমুজ ফেটে যায় আর দুটো তরমুজের ভেতর থেকে দুটো মেয়ে সন্তান বেরিয়ে আসে। কি জ্বালা, জলের ভেতর থেকে দুটো তরমুজ ভেসে এলো, আবার তরমুজের ভেতর থেকে দুটো কন্যা সন্তান বেরিয়ে এলো। আচ্ছা, তবে কি এরা জলে ভেসে আসা দুই তরমুজ কন্যা? আমি বরং এই ফর্সা মেয়েটাকে নিয়ে যাই, একে পালন করে বড় করে তুলবো, তারপর অনেক টাকা বিক্রি করব, আর সেই টাকা দিয়ে আমি আরাম করে মদ খাবো। এরপর কেটে যায় 7টি বছর। আজ আমার কেন এত অস্থির লাগছে? পুরো রাজ্যে তো সবকিছু ঠিক আছে, এমনকি পরিরাজ্যে সুখ শান্তির কোনো অভাব নেই, তবে আমার মনটা কেন এত ছটফট করছে? তবে কি আমার সন্তানদের কোনো বিপদ হয়েছে, আর ওরা কোথায় আছে? এসব বলে রানীপুরী ধ্যানে বসে, আর তখনই
7 বছর ধরে কষ্ট করে মায়াকে বড় করে তুলেছি, নিজে না খাইয়ে ওকে খাইয়েছি। আর এই শয়তান মেয়ে কিনা আমার স্বপ্ন পূরণ হওয়ার আগেই আধমরা হয়ে বিছানায় পড়ে রইলো। এবার আমি এর চিকিৎসা কি করে করব? সর্বনাশ, আমার মেয়েটা তো অসুস্থ হয়ে পড়েছে। তবে ওই শয়তান রাক্ষসীর নজর আমার কন্যার দিকে পড়েছে। আর চুপ করে থাকা যাবে না, আমার কন্যাকে যে আমাকেই বাঁচাতে হবে। এসব কথা ভেবে রানীপুরী দিনেশের বাড়িতে আসে। আরে আরে, এ কি? এ আমি কি দেখছি? আমার বাড়িতে কিনা পরি? আচ্ছা পরি, তুমি কি আমাকে সোনার দানা দিতে এসেছো? তবে আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি দাও। আমি যে সোনার দানা বিক্রি করে এই কন্যার চিকিৎসা করাবো। তারপরে কি পাচারকারীর হাতে বিক্রি করে আমি অনেক টাকা পাবো। শয়তান লোক, তুই আমার কন্যাকে বিক্রি করতে চাইছিস? আমি আমার কন্যাদেরকে ওই রাক্ষসীর হাত থেকে বাঁচানোর জন্য তরমুজে সুরক্ষিত করে রেখেছিলাম, আর তুই সেখান থেকে আমার কন্যাকে নিয়ে এসে এসব ফোন দিয়াচ্ছিস। এবার তো তোকে কঠিন শাস্তি পেতেই হবে। আরে আরে, এসব তুমি কি ভুলভাল কথা বলছো পরি? মায়া তোমার কন্যা হতে যাবে কেন? হ্যাঁ, মায়ার তো কোনো ডানা নেই, আর মায়া দেখতেও পুরোপুরি মানুষের মতো। ও আমার মেয়ে। এভাবেই রানীপুরী আর দিনেশের মাঝে তর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে দিনেশের প্রতিবেশী বিমলা আসে। কি শুরু করেছো কি তোমরা? হ্যাঁ, তোমাদের চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে আমি বেরিয়ে এলাম। আর এসব আমি কি শুনছি কি পড়ি? মায়াকে তো দিনেশ দাদা কোলে পিঠে করে বড় করে তুলেছে, তবে মায়া কি করে তোমার কন্যা হয় শুনি? আর মায়া যদি তোমার কন্যাই হবে, তাহলে তোমার মতো ওর ডানা নেই কেন? আমি আমার কন্যাদেরকে তরমুজে সুরক্ষিত রাখার জন্য ডানা অদৃশ্য করে দিয়েছিলাম, আর তোমরা কিনা সেই ডানা নিয়ে কথা বলছো? তবে দাঁড়াও, আমি এক্ষুনি আমার কন্যার ডানা প্রকট করছি। এই কথা বলে পরি মায়ার ওপর জাদু করে, আর মুহূর্তের ভেতরেই মায়ারও ডানা তৈরি হয়। এতে দিনেশ একদম চুপ হয়ে যায়, আর বিমলার চোখও কপালে উঠে যায়। ও মা গো মা, এই তো দেখছি সত্যি পরীর মেয়ে। তবে দিনেশ দাদা, তোমার ঘরে কিনা একটা পরীর মেয়ে ছিল? সেটা তো আমিও জানতাম না গো। আরে, ফিরে এসে তরি ডুবলো। ভাবলাম কি, আর হলো কি? এখন তো আমি আর কিচ্ছুটি বলতে পারবো না। এখন তুমি কি বলবে গো? মায়া যে আমার কন্যা সেটা তো আমি প্রমাণ করলাম। এখন তো মায়াকে নিয়ে যেতে কেউ আমাকে বাধা দিতে পারবে না, তাই না? এরপর রানীপুরী মায়াকে কোলে নিয়ে উড়াল দেয়। এক মেয়েকে তো আমি পেলাম, তা আবার অসুস্থ অবস্থায়। এ তো দেখছি চোখও মেলছে না। আর আমার আরেকটা মেয়ে কোথায় আছে? এবার যে ওকে আমার খুঁজে বের করতে হবে। এসব কথা বলতে বলতে রানীপুরী তার মেয়েকে একটি গাছতলায় শুয়ে রাখে, আর তার পাশে বসে ধ্যান করতে থাকে। আর ধ্যান শেষ করে সে চোখ মেলে। পেয়েছি, আমার কন্যা এইদিকেই আছে। এবার আমি আমার 2 কন্যাকে পেয়ে যাব। আজ আমার হারানো সন্তানরা আমার কাছে ফিরবে। তখনই একটা মেয়ে তার মায়ের সাথে সেখানে আসে। কি গো পরি, তোমার কি হয়েছে গো? আর তাছাড়া তোমার সামনে এটা কে? আর সেইভাবে শুয়ে আছে কেন এখানে? হ্যাঁ গো পরি, এই পরিটা কি অসুস্থ নাকি গো? এ কথা বলে মনি তার বোন মায়ার মাথায় হাত বুলাতে থাকে। ঠিক তখনই মায়া চোখ মেলে। মেলেছে, আমার কন্যা চোখ মেলেছে। আমার এক কন্যার ছোঁয়ায় আমার আরেক কন্যা চোখ মেলেছে। এটাই হলো আমার অভশক্তির নমুনা। আমার 2 কন্যা যে 2 শক্তির অধিকারী, আলোর শক্তি আর আধার শক্তি। এসব তুমি কি বলছো কি পরি? তোমার কি মাথা খারাপ হয়েছে? মনির মতো সাধারণ মেয়েকে তুমি নিজের কন্যা কেন বলছো? বুঝেছি, তুমিও আমার কথা মানতে চাইছো না তো? তবে আমি প্রমাণ করে দিচ্ছি। এরপর রানীপুরী জাদু করে মনির ডানা প্রকট করে। এবার বিশ্বাস হলো তো আমার কথা? এই মায়া আর মনি আমার কন্যা। আমার কন্যাদের উপর রাক্ষসীর কোন নজর ছিল? তাই আমি আমার কন্যাদের জন্মের পরই তরমুজে সুরক্ষিত করে সেই তরমুজ জলে ভাসিয়ে দেই। আর সেই তরমুজ থেকে আমার কন্যাদেরকে তোমরা পেয়েছিলে। আর জাদু বলে আমি আমার কন্যাদের ডানা অদৃশ্য করে দিয়েছিলাম।
আর এই জন্যই তোমরা এদেরকে মানুষ কন্যা ভেবে এদেরকে লালন পালন করেছো। তবে তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। সত্যি তো, আমি তো মনিকে নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিলাম, আর বাড়িতে নিয়ে গিয়ে তাকে আদর যত্নে এত বড় করে তুলেছি। আমি ওকে বড় করেছি ঠিকই, কিন্তু আমি ওকে দাসীর মতো খাটিয়েছি। আমি বুঝতে পারিনি মনি একটা পরিকন্যা। সত্যি ওই শয়তান রাক্ষসীর জন্য আমার মেয়েরা কতটা কষ্ট পেয়েছে। তবে আমি তো এবার তোদেরকে ফিরে পেয়েছি, আর তোরা পূর্ণ শক্তির অধিকারী হয়েছিস। তবে ওই রাক্ষসীকে আমরা ছাড়বো না। চল মা, ওই রাক্ষসীকে বধ করে তারপর আমরা পরিরাজ্যে যাব। এরপর রানী পরী তার দুই কন্যাকে নিয়ে আকাশে উড়াল দেয়। আমার কতদিনের স্বপ্ন যুবরাজ ইন্দ্রজিতের স্ত্রী হব। প্রথমবার যখন আমি পৃথিবী ভ্রমণে এসেছিলাম, আর তখনই যুবরাজ ইন্দ্রজিৎকে দেখে আমার খুব ভালো লেগেছিল। আজ তো যুবরাজ বিয়ের জন্য পাত্রী নির্বাচন করবে। আজই তার সামনে যাওয়ার উত্তম সময় আমার। তবে এই পরিরূপে যাওয়া যাবে না। এসব কথা বলে কালো পরী সাধারণ মানুষে পরিণত হয়। আর এসব কাণ্ড জানালার ভেতর থেকে রাজমাতা রাজশ্রী দেবী ছিলেন দেবনগর রাজ্যের রাজমাতা। রাজশ্রী দেবী তার পুত্র ইন্দ্রজিৎকে নিয়ে থাকতেন। রাজপ্রাসাদে অনেক রাজকন্যা উপস্থিত হয়েছে পুত্র। তুমি সেখান থেকেই তোমার পাত্রী নির্বাচন করবে। তবে আর দেরি না করে রাজপ্রাসাদে চলো। এরপর রাজমাতা যুবরাজকে নিয়ে রাজপ্রাসাদে রাজসভায় উপস্থিত হয়। আর রাজকুমার হেমনগরের রাজকুমারী আলোকমালাকে দেখে মুগ্ধ হয়ে যায়। কিন্তু রাজমাতার চোখ যায় দরজায় পাশে বসে থাকা ডানাবিহীন কালো পরীর দিকে। মাতা, আপনি হেমনগরের রাজকুমারী আলোকমতির জন্য বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন। আলোকমালাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। যুবরাজ, আমি তোমার যোগ্য স্ত্রী খুঁজতে বলেছিলাম, সুন্দর স্ত্রী নয়। তাই তোমার কথায় আমি সম্মতি দিতে পারলাম না। তবে এবার আমি আমার পছন্দের কন্যার সঙ্গে তোমার বিয়ে দেব। রাজমাতার কথার বিরুদ্ধে যাওয়ার সাহস রাজকুমারের ছিল না। তাই যুবরাজ একরকম বাধ্য হয়ে মানুষরূপী কালো পরীকে বিবাহ করে। খবরদার, এই ঘরের মধ্যে পা রাখবে না। তোমার স্থান কিছুতেই এ ঘরে হবে না। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। মাতার ইচ্ছেতে আমি তোমাকে বাধ্য হয়ে বিবাহ করেছি, তাই আমার ঘরে তোমার কখনো স্থান হবে না। পাশের ঘর ফাঁকা আছে, তুমি বরং সেখানেই থাকো, কারণ আমার ঘরে তো ঢোকা দূরের কথা, আমার পাশে দাঁড়ানোরও যোগ্যতা তোমার নেই। যুবরাজের এমন কথা শুনে শ্যামা সুন্দরী চোখের জল ফেলতে ফেলতে পাশের ঘরে চলে যায়। হে ঈশ্বর, আমার সাথে কি এটাই হওয়ার কথা ছিল? আমি কালো বলে পরিরাজ্যে অবহেলিত ছিলাম। এখন এই কালো চেহারার জন্য স্বামীর ঘরেও সম্মান হলো না আমার। যুবরাজ আমার শুধু চেহারাটাই দেখলেন, তার প্রতি আমার ভালোবাসাটা দেখলেন না। এভাবেই চোখের জলের সাথে শ্যামা সুন্দরী সংসার জীবন শুরু হয়। কি ব্যাপার, এত বেলা হলো তবু যুবরাজ এখনো দরজা খুলেননি? যুবরাজ কি এত বেলা অবধি ঘুমাচ্ছেন? কিন্তু উনি তো কখনো এত বেলা অবধি ঘুমান না। তবে কি যুবরাজের শরীর আজ খারাপ হয়েছে নাকি? তবে আমি কি একবার ওনার ঘরেতে যাব? না, আমাকে ওনার ঘরেতে দেখলে তো উনি ভীষণ রাগ করবেন। তবে আর কি করব, রাগ করলে করবে, ওনার ভালোর জন্য ওনার ঘরে আমাকে যেতেই হবে। এসব কথা চিন্তা করে শ্যামা সুন্দরী দরজা খোলে আর যুবরাজের ঘরে যায়। আর গিয়ে দেখে যুবরাজের শরীরে অদ্ভুত রকমের ঘায়ে ভরে গেছে। হায় ঈশ্বর, এটা কি হলো? যুবরাজের শরীরে এসব কিসের ঘা হয়েছে? মাতা, মাতা, আপনি কোথায় মাতা? শ্যামা সুন্দরী চিৎকার শুনে রাজমাতা দ্রুত সেখানে আসে। ঈশ্বর, যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই হলো। ঈশ্বর, তুমি আমার পুত্রের শরীরে এ ঘা কেন দিলে? এ ঘা তো মহারাজের শরীরে হয়েছিল, আর এ ঘায়ের কারণে মহারাজ স্বর্গে চলে গিয়েছে। আমি শত চেষ্টা করেও মহারাজকে বাঁচাতে পারিনি।
না মাতা, আমি তা কিছুতেই হতে দেব না। আমার স্বামীর আমি কিচ্ছু হতে দেব না। আর যে করেই হোক আমার স্বামীকে আমি সুস্থ করবই মাতা। এই কথা বলে শ্যামা সুন্দরী কালো পরীতে পরিণত হয়। কালো পরীকে দেখে রাজমাতা মোটেও অবাক হয় না। আমার আশীর্বাদ তোমার সাথে রইল পরী। আমি জানতাম তুমি আমার ছেলের যোগ্য, তাই আমি তোমাকেই আমার পুত্রবধূ হিসাবে গ্রহণ করেছিলাম। তাই আর দেরি করো না মা, তুমি আমার ছেলেকে বাঁচাও। এরপর কালো পরী উড়ে পরিরাজ্যে চলে যায়। আর এদিকে দিন দিন যুবরাজের ঘা বাড়তেই থাকে। ঈশ্বর, এই জ্বালার সহ্য হচ্ছে না। ঈশ্বর, তুমি আমাকে এত যন্ত্রণা না দিয়ে আমার মৃত্যু দাও। জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, শরীর ব্যথা করছে। আর এভাবেই যুবরাজ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর ওদিকে কালো পরী পরিরাজ্যে পরিমাতার কাছে যায় আর যুবরাজের ব্যাপারে সব কথা খুলে বলে। পরিমাতা, আপনি তো সবই শুনলেন পরিমাতা। তবে এবার দয়া করে আমার স্বামীকে আপনি বাঁচান। না জানি আমার স্বামীর কত কষ্ট হচ্ছে। সব তো বুঝলাম, কিন্তু আমি ঘা না দেখে কিছুই তো সমাধান দিতে পারবো না। তবে চলুন মাতা দেবগড় রাজ্যে, আমার স্বামীকে সাহায্য করুন। এরপর কালো পরী পরীরানীকে নিয়ে রাজ্যে যায় আর কালো পরী শ্যামা রূপে ফিরে যায়। অলক্ষী কালো কুৎসিত মেয়ে, তুমি আমার ঘরে এসেছো? আমার এত সাহস কি করে হয়? তোমার মতো কুৎসিত মেয়েকে বিয়ে করার পরে আমার এমন হাল হয়েছে। চুপ করো যুবরাজ, না জেনে কোনো মন্তব্য করবে না। বৌমা, তোমার সঙ্গে ওটা কে? মাতা, উনি পরিমাতা। পরিমাতা সব সমস্যার সমাধান জানে, তাই আমি পরিমাতাকে এখানে নিয়ে এসেছি। পরিমাতা, আপনি একটা ব্যবস্থা করুন পরিমাতা। এ তো সাধারণ কোনো ঘা নয়। এ ঘা হলে যে মৃত্যু অনিবার্য। এখন তো শুধু ঘা দেখা যাচ্ছে, কিছুদিন পর এ ঘা থেকে পচন সৃষ্টি হবে আর তোর স্বামী মারা যাবে। না, আমি আমার স্বামীকে হারাতে চাই না। যে করেই হোক আপনি আমার স্বামীকে বাঁচান। একটাই উপায় আছে, আর তা হলো কালো পরীর লম্বা চুল ধোয়া জল। চুল ধোয়া জল যুবরাজের শরীরে ছেটালেই যুবরাজের ঘা একদম দূর হয়ে যাবে আর যুবরাজ সুস্থ হয়ে যাবে। কি বলছেন এসব? কালো পরীর লম্বা চুল তো কোথায় আছে সেই কালো পরী? মাতা, সন্ধান করুন কালো পরী। আমি যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। দরকার হলে আসমান থেকে পাতাল অবধি খুঁজুন। না পুত্র, আসমান থেকে পাতাল অব্দি খুঁজতে হবে না। কালো পরী তোমার ঘরেই আছে। ওই শ্যামাই হলো কালো পরী। আর কালো পরী তোমাকে ভালোবাসে, আর ও তোমাকে ভালোবেসে মানুষ রূপে তোমাকে বিয়ে করেছে। রাজমাতার কথা শেষ হতে না হতেই শ্যামা কালো পরীতে পরিণত হয়। আর তখনই পরিমাতা বলে, কালো পরী, তুই তো ভালো করেই জানিস সব শক্তি কিন্তু তোর ওই লম্বা চুলে। তোর চুল যদি একবার জলে ভেজে তবে কিন্তু তোর সব শক্তি ধূলিসাৎ হয়ে যাবে আর তুই মানুষে পরিণত হবি। আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি। মাতা, আপনি আমার চুল ধোয়ার জল নেওয়ার ব্যবস্থা করুন। এরপর পরিমাতা জাদু করে এক বালতি জল নিয়ে আসে আর সেই জলে কালো পরী তার লম্বা চুল ডুবিয়ে দেয় আর অমনি কালো পরী শ্যামা হয়ে যায়, অর্থাৎ মানুষে পরিণত হয়। আর তারপর সেসব জল যুবরাজের শরীরে ছিটিয়ে দেয় আর অমনি যুবরাজের শরীরের ঘা দূর হয়ে যায়। তুমি আমাকে ক্ষমা করো শ্যামা। তুমি যে আমার সুস্থতার কারণ হবে কখনো ভাবিনি। আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে বরণ করে নিলাম। যুবরাজের কথা শুনে শ্যামা ভীষণ খুশি হয় আর পরিমাতাও খুশি হয়ে চলে যায়। আর যুবরাজ আর শ্যামা রাজমাতার আশীর্বাদে সুখে শান্তিতে সংসার শুরু করে।